নেক্সাস টিভির নিয়মিত আয়োজন চলমান দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আব্দুল নূর তুষার। আপনারা জানেন নেক্সাস টেলিভিশনে এই অনুষ্ঠান প্রচারিত হয় সপ্তাহে 5 দিন, শুক্র শনি বাদ দিয়ে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। আমাদের অনুষ্ঠানে সাধারণত দুজন অতিথি থাকেন, তবে আজকে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আপনাদের অনেক পরিচিত, একসময়ের ছাত্রনেতা থেকে তিনি ধীরে ধীরে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে রাজনৈতিক নেতায় পরিণত হয়েছেন এবং এখন তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি নুরুল হক নূর। তিনি প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য নূর। আপনার সঙ্গে আমার মজার স্মৃতি আছে, সেটা আমি বলবো, তবে তার আগে জানিয়ে দিই, ইউটিউবে সরাসরি যদি আমাদের অনুষ্ঠান দেখতে চান তাহলে দেখতে পারেন @নেক্সাস টেলিভিশন লাইভ এই ঠিকানায়, অথবা ফেসবুকে সরাসরি দেখতে পারেন নেক্সাস টিভি ডিজিটাল বিডি এই ঠিকানায়। নুরুল হক নূর, আমার মনে আছে যখন 5ই আগস্টের গণ আন্দোলন শেষ হলো, আমি টক শোতে যাব, আমি প্রথম আপনাকে পেয়েছিলাম আমার সহ আলোচক হিসেবে, এবং আজকে আমার খুবই ভালো লাগছে যে আমি আপনার সাক্ষাৎকার নিচ্ছি। ব্যক্তি জীবনে আমাদের এক ধরনের ভাইয়ের সম্পর্ক, কিন্তু অনুষ্ঠানে আজকে আলোচক এবং যিনি উপস্থাপক সেই সম্পর্ক। কেমন লাগছে এই প্রতিমন্ত্রিত্ব? কেননা আপনি অনেক কিছুর ভেতর দিয়ে গিয়েছেন, আপনি নির্যাতনের ভেতর দিয়ে গিয়েছেন, আপনি রাজনৈতিক বিরোধিতার মধ্যে দিয়ে গিয়েছেন, এবং আমি বলবো যে আপনি সম্ভবত এই সময়ের সবচেয়ে মানে রাজনীতি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত তরুণ নেতা। আপনাকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়েছে এই রাজনীতির কারণে। আজকে এই যে নতুন দায়িত্ব, কেমন লাগছে আপনার? নিঃসন্দেহে এটা তো অবশ্যই একটা ভালো লাগার, যে দীর্ঘ লড়াই সংগ্রামের পরে একটা সম্মানজনক জায়গায়, এবং বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের টিমে কাজ করা, ওনার ক্যাবিনেটে। কারণ আসলে আমরা ধরেন মানে তরুণ থেকে রাজনীতি যখন একটু বোঝা শুরু করেছি, পড়াশোনা তার সম্পর্কে বিরোধী না নেতিবাচক কথা শুনতাম, কিন্তু এখন কাজ করতে গিয়ে দেখেছি যে তার যে স্পিড এবং তার যে চিন্তাভাবনা এবং আমার অতীতের একটা সংগ্রাম, আমাদের চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য অনেকখানি মিল পাচ্ছি। সেই জায়গা থেকে এটা বড় একটা সন্তুষ্টির জায়গা যে সেম চিন্তা ভাবনার একটা টিমের সাথে আছে, এবং সবচেয়ে বড় কথা টিম লিডার যিনি প্রাইম মিনিস্টার, তো আলটিমেটলি আমাদের ক্যাবিনেটের টিম লিডারই, তার চিন্তাভাবনা আমাদের সাথে খুব মিল আছে। এবং বিশেষ করে 2018 সালের সেই কোটা সংস্কার আন্দোলন থেকে পর্যায়ক্রমে আপনার রাজনৈতিক বিভিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে, এটা তো সবাই দেখেছে যে আমি এবং আমার কিছু সহযোগী, আমার কিছু সহকর্মী, আমরা যে স্যাক্রিফাইসটা করেছি সেটা বাংলাদেশের রাজনীতিতে অল্প সময়ের স্যাক্রিফাইসের তুলনায় খুব কম মানুষ এই স্যাক্রিফাইসটা করেছে। শুধু স্যাক্রিফাইসটা, আমরা কার্যত মৃত্যুর মধ্যে দিয়ে কয়েকবার গিয়েছি। সর্বশেষ যদি আপনি দেখেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় 29শে অগস্ট আমার উপরে যে হামলা হয়েছিল, আমার অনেক আত্মীয় স্বজন কিংবা কাছের বন্ধু বান্ধব, নিশ্চয়ই আমার মনে হয় আপনিও যেহেতু আমাকে ফলো করেছেন, আমরা একসাথে টেলিভিশন টক শোতে একটা না বেশ কয়েকটা প্রোগ্রাম আলোচনা করেছি, আপনি ওদের শঙ্কায় ছিলেন যে বাঁচে না মরে এরকম একটা পরিস্থিতিতে। তো এইরকম একটা প্রতিকূলতার মধ্যে দিয়ে এই জায়গাটাতে আসা, অবশ্যই আমার যারা শুভাকাঙ্ক্ষী কিংবা আমাকে যারা দেখেছে, আমার মনে হয় প্রত্যেকেই খুশি হয়েছে, আমিও খুশি। আমি নিজেও খুশি হয়েছি, কেননা তরুণদের গড়ে ওঠার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা দেখতে পারার একটা আনন্দ রয়েছে। আপনি, আমার মনে আছে যে ভিপি হওয়ার সময় আপনাকে বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। যেদিন নির্বাচন হয়েছে ওই দিনও আমি আক্রান্ত হয়েছি, ওই দিন আক্রমণের শিকার হয়ে কিন্তু হসপিটালে প্রায় 1:30টার দিকে, বোধহয় 1:30 বা 1টার দিকে কিন্তু হসপিটালে আমরা। তারপর জানিও না যে নির্বাচন কি হয়েছে, ভোর রাতে শুনি ফলাফল ঘোষণা দিচ্ছে, সেখানে বিপি পদে জয়লাভ করেছে। এবং তারপরে আপনাকে একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমরা দেখেছি, এবং নানান রকমভাবে আপনাকে আক্রান্ত হতে হয়েছে। এমন নয় যে আপনি শুধু শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন, ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গাতে আপনাকে একটা ভিক্টিমই করা হয়েছিল। আমি দেখেছি আপনাকে নিয়ে ট্রল বানানো হচ্ছে। ফেসবুক, ইউটিউবে, সোশ্যাল মিডিয়া যদি বলেন, সেটা এখনও। এর কারণ হচ্ছে যে ধরেন আমরা যখন আওয়ামী লীগের সময় আমরা অ্যান্টি আওয়ামী অ্যাক্টিভিজম করেছি বা রাজনৈতিকভাবে আন্দোলন করেছি, তখন স্বাভাবিকভাবেই তরুণদের মধ্যে ধরেন 24শে জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে, এটা নিজের কথা বলে একটু বেশি হয়ে যায়, বাট তরুণদের তো লিডিং পজিশনে আমি ছিলাম অ্যাজ এ ডাকসুর ভিপি। একটা পজিশন হিসেবে ডাকসুকে মিনি পার্লামেন্ট বলা হয়, বা ডাকসু যখন ছিল তার একটা গৌরবোজ্জ্বল ভূমিকা আছে, যেই কারণে আমি তো টার্গেটে ছিলাম, যে কারণে আমাকে কালার করা গেলে ভাবছি যে তরুণদেরকে একটা কালার করা যায় বা বিতর্কিত করা যায়। এমনকি যেই মেয়েকে আমি চিনি না তাকে নিয়ে ধর্ষণের সহযোগী হিসেবেও মামলা দেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। তো সেই প্রোপাগান্ডা এবং আপনার ধর্মীয়
বিষয়ে ট্যাগ দেওয়া নানানভাবে তো সেগুলো শিকার হয়েছি এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে স্টিল সেইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ ওই সময় ধরেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, সেই সময় বিএনপি, জামাত, আমরা অল অপোজিশন পার্টি যারা ভিকটিম, বিরোধী রাজনীতি করেছি, তারা এক সাইডে বা যেটা বলে যে উই আর অন দ্য মানে সেম পেজ, সেম সাইডে ছিলাম। এখন সেই সেম সাইডের মধ্যে তো একটু ডিভিশন, একদল আবার সেম সাইডের সরকারে, আরেক বিরোধী দলে। তো এখন আমি তো সরকারের পার্টে আছি, কাজে আবার যারা সাইড লাইনে আছে তারা কিন্তু এখনো, বিকজ এখানেও বিএনপি তো একটা বড় দল, সারা দেশব্যাপী তার কর্মী সমর্থক সংগঠন, আমি কেন এখানে আসলাম এইটা অনেকে মেনে নিতে পারছে না, যেগুলো এখনো আমাকে নিয়ে কন্টিনিউয়াসলি প্রপাগান্ডা চালাচ্ছে। পড়েছি কেউ কেউ সমালোচনা করছেন যে আপনাদেরকে আসলে ঠিক সম্মান দেওয়া হয় নাই, আপনাদের ক্ষমতা নাই, এরকম কথাবার্তা লিখছে। মানে আমার দেখে মনে হচ্ছে একটু ঈর্ষাকাতরতা। এটা লিখছে কিন্তু এটা দুই দিক থেকে, ধরেন কেউ হচ্ছে ইন্টেনশনালি লিখছে, কিংবা কেউ হচ্ছে লাইক আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি করার জন্য এটা লিখছে। এখন আমরা তো বলেছি যে এখন একটা নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে আপনি যেটা বলছেন যে যেমন যে তরুণদের গড়ে ওঠা বা বেড়ে ওঠা দেখেও ভালো লাগছে। আমাদের এই ক্যাবিনেটে দেখেন অনেকগুলো কিন্তু আমার হয়তো 2-3-4-5 বছরের বড় হতে পারে, মোটামুটি একটা বড় সার্কেল আছে, ইয়ং এবং সবাই এডুকেটেড। সেই দিক থেকে আমি তো মনে করি যে আমি কাজ করে একটা ভালো এক্সপিরিয়েন্স নিচ্ছি, সামনে তো আমাদের সুযোগ আছে। তো এখন আমাকে যে পজিশনে দিয়েছে এরপর কি মূল্যায়ন করবে? তো আমরা আপনার কাছে আসি একটু প্রবাসীদের নিয়ে আপনার এখন কাজ, এবং আমার মনে আছে আপনি যখন ছাত্রনেতা তখন আপনি প্রবাসে গিয়েছেন, প্রবাসীদের কাছ থেকে আপনি অনেক ধরনের সহায়তা পেয়েছেন, প্রবাসীরা আপনাকে কিন্তু খুব পছন্দ করেছে। আমার রাজনীতির এই সংগ্রামের এই অগ্রযাত্রার পেছনে আমার যারা বিশেষ করে প্রবাসী যাদের সাথে পরিচয় ছিল তাদের বড় একটা অংশের ভূমিকা আছে, একটা বুদ্ধিভিত্তিক। এবং টু বি অনেস্ট, যে আমি যখন ওই 2018 সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করি, আমরা তো ওপেন ফান্ড রেজ করেছি। এই নির্বাচনে আপনি দেখেছেন যে অনেক আপনাকে ট্রল করা হয়েছে, আপনাকে এমএফএস এর নামের সাথে সংযুক্ত করে দেওয়া হয়েছে, নানানভাবে বলেছে, কিন্তু পরে আমরা দেখলাম এই নির্বাচনে সবাই এটা করছে। রাইট, সেটাই বলছি যে এসে আমার পথ কিন্তু আমাদের দেখানো পথ কিন্তু অনেকেই অনুসরণ করেছে। এখানে তাসলিম, যারা ফুয়াদ ভাই থেকে শুরু করে বড় বড় নেতারা সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ফান্ড রেজ করেছে। কিন্তু এইটা কিন্তু স্টার্ট করেছে আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে, বলা চলে আনুষ্ঠানিকভাবে। তারপরে আমরা যেই বড় বড় ইভেন্ট করেছি প্রত্যেক জায়গায় আমরা ওপেন ফান্ড রেজ করেছি, সেটার জন্য আমাকে ক্রিটিসিজের শিকার হতে হয়েছে। তো কিন্তু আমার সাপোর্টের বড় একটা অংশ ছিল প্রবাসীদের পক্ষ থেকে, এবং যেই কারণে ওনাদের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার কারণে যখন কোভিড হয়, আপনার মনে হচ্ছে ভিয়েতনামে আমাদের বেশ কিছু প্রবাসীরা আটকে পড়েছিল, সেটি নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। তখনকার আমাদের পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব এবং তখন প্রবাসী কল্যাণের মন্ত্রী ছিল ইমরান আহমেদ, সম্ভবত সিলেটের ভদ্রলোক, তারা আমার বিরুদ্ধে পরিষ্কার বলেছে যেটা ভিপি নুরের উস্কানি, এ ধরনের কথা বলেছে। তো সেই জায়গাতে একটা আমার চয়েজের জায়গা, ধরেন মিনিস্ট্রির কাজ করার ক্ষেত্রে যদি আমার চয়েজের জায়গা, অনেক জায়গাতে আমাদের শ্রমিক আটকে গিয়েছিলেন, ভিয়েতনাম, মালদ্বীপ, অনেক জায়গাতে আটকে গিয়েছিলেন। সেখানে প্রবাসীদের সাথে আগে একটা সম্পৃক্ততা থাকা আমার এইটা বুঝতে, কাজ করতে বেশ আমি মনে করি যে সুবিধাই হচ্ছে। তা আপনার কাছে প্রবাসীদের অভিযোগগুলি নিয়ে কথা বলি, যেহেতু আপনি প্রবাসীদের কল্যাণের দায়িত্বে রয়েছেন। প্রবাসীদের অনেক অভিযোগ আছে, কিন্তু সেই অভিযোগগুলি খুব একটা নিরসন হয়নি। তাদের মধ্যে একটি প্রধান অভিযোগ হচ্ছে যে তারা যখন পাসপোর্ট নবায়ন করতে যান তখন অনেক ধরনের হয়রানির শিকার হন, এবং দেখা যায় যে দেরি হয়, কখনো কখনো দূতাবাস তাদেরকে ঠিকমতো সহযোগিতা করে না, অনেক সময় নানান কাগজপত্র চাওয়া হয়, যে কাগজপত্রগুলি তাদের পক্ষে জোগাড় করতে দেরি হয়ে যায়, এরকম নানান সমস্যা রয়েছে। এই পাসপোর্ট সংক্রান্ত অভিযোগগুলির ব্যাপারে কি আপনারা কোনো চিন্তাভাবনা করছেন কিনা, যে কতটা সহজ করা যায়? বিশেষ করে এই পাসপোর্টের বিষয়টা, ধরেন দেশ থেকে যখন প্রবাসে যাওয়ার কেউ সিদ্ধান্ত নেয়, অনেকের পাসপোর্ট থাকে না, সে করে সেই পাসপোর্টটা তো পাসপোর্ট অফিসে, জেলার কিংবা বিভাগীয় অফিসে নানান ধরনের, যেটা একটা বলে যে দালাল মধ্যস্বত্বভোগীদের একটা এখান থেকে তো হয়ে যায়, রাইট। এইটা কিন্তু এই দেশের মধ্যে এই সমস্যাটা আছে, কিন্তু যখন ওইখানে নবায়ন করতে হয়, তারপরে এই দেশের এই যে প্র্যাকটিসটাও বাইরেও ছড়াই পড়ছে। ধরেন বাইরের আমাদের দূতাবাসগুলো দেখা যায় এখানেও কিছু লোকজনের কানেকশন থাকে, তারা একটু ডেট আগানো পেছানো এই কাজটা করে। তবে আমার জানা মতে যে সত্যি করতে ইন্টিরিম গভর্নমেন্ট থেকে, কারণ এই মিনিস্ট্রি যারা দায়িত্বে ছিলেন এবং সরকার যেহেতু একটা অরাজনৈতিক সরকার ছিল, আমরা ওনাদেরকে বারবার বলেছি প্রবাসীদের পক্ষ থেকেও যে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা যখন ডক্টর ইউনূসের সাথে মিটিং করেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়, আমরা এই প্রবাসী সহ দেশের মধ্যে পাসপোর্ট পেতে হয়রানি এবং বিশেষ করে আপনার বিভিন্ন জনসেবা পেতে যে হয়রানি, এটা নিরসনের জন্য আমরা বেশ কয়েকবার বলেছিলাম। সেই পদক্ষেপের ফলে আমার মনে হয় যে এখন কিছুটা কমতেছে, এবং আমরা একটা চিন্তা করতেছি যে আসলে আমাদের এমবেসিগুলোর যেটা আমাদের মূল্যায়ন, এখানে আপনার
প্রপার আসলে সেবা দেওয়ার মতো লজিস্টিক এবং ম্যান পাওয়ার অনেক অ্যাম্বাসিতে নাই। যেমন আমাদের সৌদি আরব সবচেয়ে বড় একটা শ্রমবাজার, এখানে যে পরিমাণ লোক তাদের সেবা দেওয়াটা অ্যাম্বাসির পক্ষে সম্ভব নয়। কিংবা সেকেন্ড শ্রমবাজার মালয়েশিয়া, সেখানে সরকার যে কিছু থার্ড পার্টিকে আপনার বিএফএস এর মতো আপনার সরকারের সেবাটা দেওয়ার জন্য তাদেরকে অথরাইজ করেছে। সেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও কিছুটা দুর্নীতি অনিয়মের অভিযোগ এসেছে। সেটা নিরসন করে যদি ভালোভাবে সেবা যারা দিতে পারে একটা প্রতিযোগিতার মধ্যে দিয়ে ওপেন টেন্ডার কল করে, সেইভাবে আমরা একটু চিন্তা করছি যে এটা কিভাবে নিরসন করা যায়। আরেকটি অভিযোগ রয়েছে যে তারা যখন বাংলাদেশে আসেন অনেক সময় দেখা যায় যে কেউ হয়তো ড্রাইভিং লাইসেন্স রিনিউ করবেন, তার কাজ ওইখানে বন্ধ হয়ে যাচ্ছে, এইখান থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউর জটিলতা হয়, দেখা যায় যে দীর্ঘ সময় লেগে যায়। এইগুলিকে অনেকখানি নিরসন করা হয়েছে, কিন্তু এই কাজগুলিও কি আসলে আরো দ্রুত কিংবা ওয়ান স্টপ সেন্টারে নিয়ে আসা যায় না, যে একটা জায়গা থেকে সব করে দেওয়া প্রথম যাবে? হচ্ছে যে ধরেন সব কাজ তো আমার রিলেটেড মিনিস্ট্রি না, কিন্তু আমরা যখন ক্যাবিনেটে বসি সেখানে বিবিধ বিষয়ে আলোচনা থাকে, প্রধানমন্ত্রীর সামনে সুযোগ থাকে মোটামুটি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করার। তো আমাদের চেয়ে আমি প্রধানমন্ত্রীর উদ্যোগ দেখেছি, যেমন উনি কিন্তু কিছুদিন আগে সম্ভবত ক্যাবিনেট ছাড়া উনি স্পেশালভাবে বুয়েট সহ বেশ কিছু বিশেষজ্ঞদের নিয়ে মিটিং করেছে যে ঢাকার যানজট কিভাবে কমানো যায়। এবং এই যে কয়েকটা মিটিং আমরা করেছি সেখানে প্রধানমন্ত্রীর স্পেশাল অ্যাটেনশন হচ্ছে যে জনগণের ভোগান্তি কিভাবে দূর করে কিভাবে স্বাচ্ছন্দ্যের একটা পরিবেশ নিশ্চিত করা যায়। সেক্ষেত্রে উনি পরিষ্কারভাবে নির্দেশনা দিয়েছেন। যেমন এখন যে 9টায় দেখেন প্রধানমন্ত্রী অফিসে চলে যায়, আমরাও কিন্তু তার আগে যেতে হচ্ছে। সরকারের সমস্ত অফিস আদালত বলা চলে একটা নতুন সূচিতে চলছে, আপনারা সবাই 9টার আগে অফিসে চলে যান। 9টার মধ্যে যাওয়া লাগতেছে। তো 9টায় যদি অফিসে যেতে তাহলে সমস্ত কাজে একটা গতি আসে, কাজের একটা সময় পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি ড্রাইভিং লাইসেন্সের কথা, রিনিউর কথা বলেছেন। মানে অনেক ধরনের কাগজপত্র আছে, দেখা যায় প্রবাসীরা আসেন, ধরেন জমি কিনেছেন, জমিটা রেজিস্ট্রি নেবেন, আবার চলে যাবেন, দেখা যায় যে মাঝখানে অনেক সময় লেগে যাচ্ছে। প্রবাসীদের তো আসলে ফিরে গিয়ে আবার কাজে যোগ দিতে হয়, এবং এইখানে যেমন আপনারা 9টার মধ্যে যাচ্ছেন, ওইখানে তো আরো ভয়ঙ্কর। ওইখানে তো ঠিক মতো কাজে যোগদান না করলে চাকরি চলে যায় না। এখন আপনি যেটা বলেছেন যে ওই ড্রাইভিং এর কথাটা, আমি এই কারণে বলছি যে প্রথম প্রবাসীরাও একটু হয়রানির শিকার হয়ে যায়, ঠিক আছে। দ্বিতীয়ত দেশের মধ্যে যদি আপনিও লাইসেন্স করতে চান, আপনার পরিচয় না দিলে আমার নিজের কমন অভিজ্ঞতা পিপল আছে। আপনারও কিন্তু আমার 2 বছর লেগেছে একটু লাইসেন্সটা বেগ পেতে হয়। তো এইটা তো আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা। তবে আশা করি যে এখন যেভাবে কাজ হচ্ছে আলোচনার এবং কাজের আলোচনার চেয়ে বলা চলে কাজের দৃশ্যমান অগ্রগতি প্রধানমন্ত্রী দেখাতে চান, অন্তত আগামী 3 মাসের মধ্যে আমার মনে হয় যে বেশ কিছু অগ্রগতি আমরা দেখতে পাবো। আমরা আপনার কাছে আবার ফিরবো, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো চলমানে। আমরা কথা বলছি নুরুল হক নূরের সঙ্গে। তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রী বাংলাদেশে। আপনারা জানেন নির্বাচনের পরে অনেক তরুণেরা এইবার দায়িত্ব পেয়েছেন বিভিন্ন জায়গাতে। আমরা নূরের কাছ থেকে জানার চেষ্টা করছি তার মন্ত্রণালয় নিয়ে, এবং এরপর আমরা রাজনৈতিক আলাপও করবো। আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম চলমান নিয়ে আপনাদের সামনে। আমাদের সঙ্গে আছেন নুরুল হক নূর, তিনি প্রতিমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কথা বলছিলাম প্রবাসীদের নানান সমস্যা নিয়ে। প্রবাসীদের আরেকটি বড় অভিযোগ হচ্ছে বিমানের টিকিট এবং তার মূল্য। দেখা যায় যে অনেক সময় তাদেরকে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় করতে হয়, বিশেষ করে কিছুদিন যাবৎ মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের যে টিকিট, এটা নিয়ে অনেক অভিযোগ ছিল। এই বিষয়ে কি আসলে প্রবাসী কল্যাণ কিছু করতে পারে? কেননা কাজটি আসলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এবং যারা বিমান অপারেট করেন তাদের অপারেটরদের, কিন্তু এই ক্ষেত্রে কি প্রবাসী কল্যাণ তাদের জন্য কিছু করতে পারে? না, আমাদের যেহেতু আপনার অনেক প্রবাসী যায় এবং বিশেষ করে যারা বিএমইটি রেজিস্ট্রেশনের মাধ্যমে যায়, অনেক প্রবাসী আপনার কর্মীরা যায়, তো তাদের তো অল্প পয়সায় যাওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করার চেষ্টা করি। তো এখানে বিমানের টিকিটের নানান কারণেই অনেক সময় দাম বেড়ে যায়, বা কিছু লোকের চক্র বলেন তাদের কারণে অনেক সময় অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সেই ক্ষেত্রে তো আমাদের শ্রমিকদের কথা বিবেচনা করে যে যারা আসা যাওয়া করে তারা বেতন পায় অল্প টাকা, সেখানে বিমানের টিকিটেই যদি তাদের আপনার 90,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ কিংবা তার উপরে যদি চলে যায়, তাহলে তো তাদের জন্য ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে তো আমাদের কথা বলতেই হয়। আর আমার মনে হয় যে গত বছরে হজ যাত্রী থেকে শুরু করে মধ্যপ্রাচ্যগামী যারা যাচ্ছে তাদের কিছুটা অন্যান্য বছরের মানে লাস্ট 3 বছর যে বেড়েছিল সেই তুলনায় কিছুটা কমিয়ে আনা হয়েছিল। এখন যেহেতু নির্বাচিত সরকার, আমাদের তো চেষ্টা থাকবে ওইটার চেয়ে আরও একটু কমান। নন পলিটিক্যাল গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্টের সময় যা হয়েছে তার চেয়ে আরও কিছুটা কীভাবে কমানো যায়
সেই বিষয়ে তো আমাদের প্রচেষ্টা থাকবে। এখন যেহেতু আমরা আসলে কিন্তু চ্যালেঞ্জও তো আছে, বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি, তেলের দাম বেড়ে যাচ্ছে, আবার অন্যদিকে বিমানের রুট ঠিকমতো আমরা মেনটেন করতে পারছি না, কেননা মধ্যপ্রাচ্যের বড় বড় বিমানবন্দরগুলি বন্ধ রয়েছে বা আমাদের বিমান যেতে পারছে না। এরকম চ্যালেঞ্জ যদি যুদ্ধ দীর্ঘায়িত হয় তাহলে থাকবে, এবং ডলারের মূল্যের সাথে আমাদের টাকার মূল্যের পতন হচ্ছে। তো সবকিছু মিলিয়ে তো একটা বড় চ্যালেঞ্জ রয়েছে। এখন যদি সত্যিকার অর্থে এই যুদ্ধ যদি আরো কন্টিনিউ করে বা যে কয়েকদিনই কন্টিনিউ করবে, এইখানে তো সারা ওয়ার্ল্ডে, মাঝখানে আমি আজকে কত সেটা জানি না, মাঝখানে আমি পত্রিকা দেখছিলাম ইউরোপে জ্বালানির দাম আপনার 50% বেড়ে গেছে। তো বাংলাদেশে তো ওইভাবে বাড়ে নাই, কিন্তু কারণ সরকারের পলিসির কারণে সরকার আগে থেকে একটা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু আপনি যেটা বলছেন এইটা তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, যে যদি ধরেন এই মিডল ইস্টের বিশেষ করে ইরান ইসরায়েল যুদ্ধ যদি এটা কন্টিনিউ করে, তাহলে তো স্বাভাবিকভাবেই সেটার প্রভাবে শুধু এয়ার টিকিট না, জিনিসপত্র থেকে শুরু করে জ্বালানির অনেক কিছুরই দাম বাড়বে, যেটা আলটিমেটলি আমাদের মতো কান্ট্রিকে অনেক দিক থেকে অ্যাফেক্ট করবে। মধ্যপ্রাচ্যে প্রায় আমাদের আপনার 70-75 লক্ষ আপনার শ্রমিক আছে, এবং সেখানে যদি যুদ্ধটা ধরেন আমরা জানি না কতদিন কন্টিনিউ করবে, যদি ধরেন 2-1 মাসের ওভার কন্টিনিউ করে, তাহলে তো অনেক শ্রমিকরা কর্মহীন হয়ে যাবে। তাদেরকে যদি প্রয়োজন হয়, পরিস্থিতি তৈরি হয়, তাহলে দেশে আমাদের ফিরিয়ে আনতে হবে। দেশে এনে তো তাদের একটা কাজের ব্যবস্থা করে সাপোর্ট টুকটাক যতটুকু পারে আমাদের জায়গা থেকে সাপোর্ট করতে হবে, সেই চ্যালেঞ্জটা আছে। তবে আমরা আশা করি যে বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই যেমন একদিকে এইখানে একটা সংকট তৈরি হচ্ছে, আমাদের জন্য আবার নতুন কয়েকটি রাস্তাও আবার খুলতেছে। সেটা হচ্ছে যেমন মালয়েশিয়ার শ্রমবাজার আমাদের গত 2 বছর ধরে বন্ধ আছে, সেইটা খোলার মোটামুটি দ্বার প্রান্তে আছে। পাশাপাশি আমাদের থাইল্যান্ডের সাথেও একটা শ্রমবাজার খোলার জন্য একটা এমইউ স্বাক্ষরিত হতে যাচ্ছে। কোরিয়াতে তো আগে থেকেই যাচ্ছে, এবং প্রধানমন্ত্রী স্পেশালি আমাদেরকে বেশ কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা জাপানে আগের ইন্টারিম সরকার একটা এমইউ স্বাক্ষর করেছে, 1 লক্ষ লোক পাঠাবে। কিন্তু আসলে আমরা যেটা এখন অনেক দেশে, যেটা আজকে যেমন জার্মান এমবেসির ইফতার প্রোগ্রামে ছিলাম, আমি গিয়েছি ওই কারণে যে আমি আমার কাজ করার জন্য, কানেক্টিভিটি বিল্ড আপ করার জন্য, আমার কাজের জন্য। তো ওনার সাথে আমি আলাপ করলাম যে জার্মান সহ ইউরোপে তো স্কিল লেবারের একটা মার্কেট আছে। তো ওরা অনেকে জানে না হয়তো যে আমাদের 110টা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যেটাকে টিটিসি বলে, টিটিসি আছে, এটাতে 58টা ট্রেডে তাদেরকে ট্রেন করা হয়। সেটা আমরা দেখলাম যে কিছু ট্রেনিংয়ের ক্ষেত্রে যন্ত্রপাতি একটু পুরানো আমলের, এখন আপডেটেড যন্ত্রপাতি নেই। তো আমরা এটা প্রোভাইড করে আধুনিকভাবে আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে তাদেরকে ট্রেন করে যে বাইরে স্কিল একটা ম্যান পাওয়ার পাঠাচ্ছে, হোক সেটা সে যদি গৃহকর্মী হিসেবেও যায়, সেখানে এখন ধরেন আপনার একটা ওয়াশিং মেশিন ইউজ করাটা এটা তো সবাই জানে না, কিংবা ধরেন একটা কার্পেট ওয়াশ করাটা, তার তো এখন যেটা আধুনিক বিশ্বে ব্যবহার করতেছে সেটা সাথে পরিচয় করার লাগে, ভ্যাকুয়াম ক্লিনিং, রাইট। তো এই যন্ত্রপাতিগুলো প্রোভাইড করে আমরা ট্রেনিং সেন্টারগুলোকে রিচ করার চেষ্টা করতেছি। পাশাপাশি আমরা স্কিল ম্যান পাওয়ার পাঠানো, আনস্কিল লোকজন যাচ্ছে, তাদেরও একটা সমস্যা হচ্ছে, স্ট্যান্ডার্ড বেতন পাচ্ছে না, সুযোগ সুবিধা পাচ্ছে না। সেক্ষেত্রে আমরা স্কিলের উপরে গুরুত্ব দিয়েছি। সেক্ষেত্রে জাপানে আমাদের একটা হিউজ ম্যান পাওয়ার পাঠানোর সুযোগ হবে যদি আমরা তাদের যে চাহিদা, কেয়ার গিভার, এগ্রিকালচার, ওয়েল্ডিং, এ ধরনের আরও কিছু ট্রেড আছে, এই সমস্ত ট্রেডগুলোতে আমরা লোক তৈরি করতে পারি। তো আমরা অলরেডি তৈরি করছি, প্রায় 1 লক্ষ প্লাস লোক অলরেডি তৈরি আছে, অর্থাৎ সেটা জাপান চাক, কোরিয়া চাক, আমরা দিতে পারবো। এবং নতুন মার্কেটের জন্য আমরা স্পেশালি একটা বিদেশি ফার্মকেও এনগেজ করতেছি, যে তারা আমাদেরকে একটা রিসার্চ করে, অ্যানালাইসিস করে একটা প্রতিবেদন দেবে যে কোন দেশে আমাদের কী ধরনের মার্কেট আছে, 5 থেকে 7 বছর পরে কী ধরনের মার্কেট তৈরি হতে পারে। তো সেই দিক থেকে মিডল ইস্টের ডিপেন্ডেন্সিটা কমই আমরা অন্য দেশের দিকেও মনোযোগ দিচ্ছি। আরও কিছু বিষয় আমরা এর আগে শঙ্কা শুনেছি, তার মধ্যে একটি হচ্ছে যে সৌদি আরব 2029 সালের মধ্যে আমাদের একটি বিরাট সংখ্যক শ্রমিককে ফেরত দিতে চায়। তারা যেহেতু ধীরে ধীরে তাদের নিজস্ব শ্রমবাজার বিকশিত করার চেষ্টা করছে, এবং অনেক জায়গাতে তারা কিন্তু এই শ্রমিক নেওয়া কমানোর জন্য তাদের ইন্টারনাল আইন কানুনে পরিবর্তন এনেছে। যেমন সৌদি আরবে মেয়েরা এখন গাড়ি চালাতে পারছে, যেটা আগে ছিল না। তো এইরকম অনেক জায়গাতে তারা পরিবর্তন এনে তাদের শ্রমশক্তির যে চাহিদা বাইরে থেকে সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনাদের কি কোনো পরিকল্পনা আছে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার? কারণ এত পরিমাণ শ্রমিক যদি ফেরত আসে, তাদেরকে তো হয় কর্মসংস্থান করতে হবে অথবা আবার বিদেশে পাঠাতে হবে। এটা ঠিক যে আমাদের শ্রমবাজারের 1 নাম্বার মানে বলতে গেলে বড় শ্রমবাজারই হচ্ছে আপনার সৌদি আরব। তো সৌদি আরব এটা ঠিক বলছে, আপনি 2030 সাল নাগাদ তাদের যে প্ল্যান পরিকল্পনা, সেখানে বিদেশি শ্রমিক কমিয়ে আনার একটা তাদের নিজস্ব চিন্তাভাবনা আছে, তাদের নিজস্ব লোকজনকে কর্মের ব্যবস্থা করে দেওয়ার জন্য।
হয়তো তো পুরোপুরি কমাতে পারবো না, কিছুটা কমবে। এবং আমরাও তো এক দেশের বা পুরো আমাদের এই যুদ্ধ পরিস্থিতিতে একটা নতুন লেসন হলো যে তাছাড়া গভর্নমেন্ট আগে থেকেও প্ল্যান নিয়েছে যে শুধুমাত্র মিডল ইস্ট কেন্দ্রিক মানে আপনার এই শ্রমবাজারের দিকে না তাকিয়ে ইউরোপের তো আমরা দেখতেছি যেটা সামনে আমাদের অনেক স্কিল ম্যান পাওয়ারের একটা বাজার আছে, যদি আমরা কাজে লাগাতে পারি। আমরা সেটা নিয়ে ইতিমধ্যেই কাজ করতেছি। সরকার আপনারা জানেন যে একটা এনএসডিএ আপনার জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ করেছে যে যাতে আমরা বাইরে সহ দেশের অভ্যন্তরীণ আমরা স্কিল ম্যান পাওয়ার তৈরি করতে পারি। এবং আমাদের এই যে জাপানের সাথে এটা তো নিউ এমইউটা স্বাক্ষর হয়েছে, কোরিয়ার সাথেও আমাদের এইভাবে আরও অন্যান্য দেশগুলোতে যেভাবে আমাদের একটা নতুন মার্কেট তৈরি হচ্ছে, তাতে আমার মনে হচ্ছে দু একটা দেশ কমাবে, আবার দু একটা দেশ বাড়াচ্ছে। সেই ক্ষেত্রে এটা খুব বেশি অসুবিধা হবে বলে আমার মনে হয় না। এই যুদ্ধ পরিস্থিতিকে কিভাবে আপনারা দেখছেন? যুদ্ধ তো আমাদেরকে আক্রান্ত করবে, এবং যুদ্ধ যদি আরো দীর্ঘদিন চলে তাহলে তো পরিস্থিতি নানানভাবে সঙ্গীন হয়ে উঠবে। এটাকে আপনারা কিভাবে দেখছেন? যুদ্ধ যদি কন্টিনিউ চলে, আমাদের তো জ্বালানির আপনার একটা বড় বাজার আমাদের মার্কেট হচ্ছে মিডল ইস্ট। পাশাপাশি এখন সরকার ইমিডিয়েটলি অলরেডি সিদ্ধান্ত নিয়েছে মিডল ইস্টের বাইরে বিকল্প সোর্স আপনার খোঁজার জন্য, এবং সেটা নিয়ে বোধহয় তার অলরেডি দু একটি প্রতিষ্ঠানের সাথে আলাপ করেও বেশ একটা ইতিবাচক সাড়া পেয়েছে। সেক্ষেত্রে জ্বালানির আমাদের একটা বিকল্প যেমন রাস্তা বের করতে হবে, এবং শ্রমবাজার বিশেষ করে আমাদের রেমিটেন্সের বড় একটা জায়গায় তো, তাহলে এই যে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার সেখানে যদি ধাক্কা খায় স্বাভাবিকভাবে সেটা হয়তো কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আর এর মধ্যে যদি আমরা বিকল্প মার্কেট ওপেনিং আমরা এগিয়ে যেতে পারি, যেটা আমরা চিন্তা ভাবনা করছি, তাহলে কিছুটা আমরা হয়তো সামাল দিতে পারবো। কিন্তু মিডল ইস্টের এত বড় বাজার যদি ধরেন এই যুদ্ধের কারণে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, এবং আমরা তো জানি না এটা কেউই আপনার ওইভাবে কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারতেছে না যে 2 সপ্তাহে কিংবা 8 দিনে শেষ হবে। তো যদি লং টাইম এটা চলতে থাকে তাহলে একটু ক্ষতিগ্রস্ত আমরা হব। এই পর্যন্ত এসে আরেকটা বিরতি নেব, তবে বিরতির আগে প্রশ্নটা করে যে আমাদের নারী শ্রমিকদের বিষয়ে মধ্যপ্রাচ্যে প্রচুর অভিযোগ রয়েছে। নারী শ্রমিকরা ওইখানে গেলে নির্যাতিত হয়েছেন, নানানভাবে তারা তাদের অভাব অভিযোগের কথা বলেছেন, এবং অনেক নারী ফেরত এসেছেন তারা শারীরিকভাবেও নিগ্রহের শিকার হয়েছেন। এই বিষয়গুলি নিয়ে আপনারা কি ভাবছেন, এই উত্তর নেব বিরতির পর। আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি চলমানে, এবং আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম চলমান নিয়ে নেক্সাস টেলিভিশনে, এবং আমাদের সঙ্গে আছেন নুরুল হক নূর। আমরা বিরতির আগে আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আমাদের নারী শ্রমিকদের যে পরিস্থিতি, এই বিষয়টা নিয়ে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? এটা হচ্ছে বাংলাদেশে বিশেষ করে মিডল ইস্টের মধ্যে প্রকৃত অর্থে সৌদিতে এই অভিযোগটা বেশি আসে, নানা ধরনের নির্যাতনের শিকার হয়ে আসে। তো আমাদের আপনার বিশেষ করে দ্বিপাক্ষিক কোনো চুক্তি তাদের সাথে অফিসিয়াল ছিল না, যে যার কারণে আমরা জবাব চাইতে পারতাম যে এরকম কেন হচ্ছে। এরকম হলে কিন্তু আমরা ইভেন ওই দেশেও তো একটা আইন আছে, যে আইনের মাধ্যমে কিন্তু আমরা প্রতিকার চাইতে পারতাম। যেমন মাঝখানে আমাদের একজন কর্মী মারা গেছে, সেই কর্মীর ক্ষতিপূরণ হিসেবে তার পরিবারকে কিন্তু সিলেটের 99 কোটি টাকা সৌদির এক কোম্পানিতে কিন্তু আমাদের যে ল ফার্ম অ্যাপয়েন্টেড করেছে তারা এনশিওর করে দিছে 99 কোটি টাকা। তো এখন মিডল ইস্ট সহ বেশ কিছু দেশে আমাদের এমবাসির মাধ্যমে কিছু ল ফার্ম অ্যাপয়েন্টেড করা এই ক্ষতিগুলো এখন আমরা আইনগতভাবে প্রতিকার চাইতে পারি। যেমন আজকে ব্র্যাকের যে মাইগ্রেশন নিয়ে যারা কাজ করে ওনাদের সাথে আমার আলোচনা হলো, সেখানে তারা যে ডেটাটা দিল যে এই পর্যন্ত তাদের তথ্যে 40,000 গৃহকর্মী আপনার এইভাবে নানানভাবে নির্যাতনের শিকার হয়ে দেশে এসেছে, এবং ব্র্যাক কিছু তাদেরকে সাপোর্ট করেছে, আমাদের মন্ত্রণালয় থেকে কিছু সাপোর্ট করেছে। গত বছর এই এমইউটা হয়েছে। এখন আমাদের কোনো গৃহকর্মী এই ধরনের পরিস্থিতির শিকার হলে সেক্ষেত্রে আমরা তাদের কাছে জবাব চাইতে পারবো, আইনগত প্রতিকার চাইতে পারবো। এখন হয়তো কিছুটা কমবে, কিন্তু যেমন ধরেন আমাদের জর্ডানে অনেক আপনার নারী কর্মী যাচ্ছে, তাদের ম্যাক্সিমাম আরএমজি সেক্টরে কাজ করছে, কিংবা 2013 সালে হংকংয়ে বেশ কিছু নারী কর্মী গিয়েছিল। এখনও আমাদের সুযোগ আছে যদি গৃহকর্মী যায়, কিন্তু শর্ত হচ্ছে তার ভাষা জানতে হবে। তো অন্য দেশে মিডল ইস্টের অন্য দেশে সত্যিকার অর্থে এই রকমের অভিযোগগুলো পাওয়া যায় না যতটা সৌদির ক্ষেত্রে পাওয়া গেছিল। তো এখন যেহেতু একটা এমইউ হয়েছে এবং এই বিষয়গুলো ইতিমধ্যে তাদেরকে রেইজ করা হয়েছে এবং তারা কিছুটা আমাদেরকে রেসপন্সও করেছে, এখন হয়তো কিছুটা আমরা কমিয়ে আনতে পারবো। আপনার সঙ্গে প্রবাস এবং প্রবাসীদের নিয়ে অনেক কথা বললাম। আরেকটি প্রশ্ন শুধু আছে, এরপর আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। সেটি হচ্ছে যে
আপনি বললেন যে কোনো কারণে দুর্ঘটনা অথবা অসুস্থতাজনিত কারণে যদি প্রবাসের কারণ মৃত্যু হয় আমাদের শ্রমিকদের, তাদের বিষয়ে ক্ষতিপূরণ বা তাদের কল্যাণের বিষয়ে আপনাদের মনোযোগ রয়েছে। মৃতদেহ ফেরত আনার ব্যাপারেও একটা জটিলতা আছে। দেখা যায় যে মৃতদেহ ফেরত আনার খরচ, আমরা যখন পাসপোর্ট করি তখন একটা মুচলেখা দিতে হয় যে আমার যদি বিদেশে মৃত্যু হয় আমার লাশ ফেরত আনতে সরকার দায়ী না। প্রবাসীদের যখন মৃত্যু হয় আসলে এই খরচটা কিভাবে বহন করা হয় বা হবে? এখন এখানে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে দেখেছি এই মন্ত্রণালয় অনেকগুলো কাজ করে, বিশেষ করে মানুষের ওয়েলফেয়ারের জন্য, মানে প্রবাসীদের ওয়েলফেয়ারের জন্য, কিন্তু অনেক কাজ পাবলিক জানে না। যেমন ধরেন আমাদের স্টুডেন্টরা যদি কোরিয়া, জাপান, জার্মান, চায়না এরকম উন্নত দেশগুলোতে যেতে চায়, তাদের অনেকের একটা ব্যাংক গ্যারান্টি বা ব্যাংক সলভেন্সি প্রয়োজন হয়। প্রধানমন্ত্রী লাস্ট মিটিংয়ে আমাদের আলাপ আলোচনা শুনে তিনি নির্দেশ দিয়েছেন যে 10 লক্ষ টাকা পর্যন্ত তাদেরকে উইদাউট জামানত ব্যাংক গ্যারান্টি দেওয়া হবে, যেটা প্রবাসী কল্যাণ ব্যাংক দেবে। কারণ বাংলাদেশে অন্য তফসিলি ব্যাংক দিতে গেলে এটা নিয়ে ঝামেলা হবে, হ্যাসেল হবে। এই কারণে আমাদের একটা ব্যাংক আছে, আমাদের মন্ত্রণালয়ের প্রবাসী কল্যাণ ব্যাংক, ওই ব্যাংকের ফান্ডও আছে। সেখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে এটা শুধুমাত্র আমরা এটা কাজ করব। তাহলে এইটা কিন্তু অনেকে জানে না। এখন আমাদের অনেক ধরেন আমাদের এই কারিগরি শিক্ষা নিয়ে যে সমস্ত তরুণরা ডিপ্লোমা নিয়ে বের হচ্ছে, এরা যদি এই কারিগরি শিক্ষার পাশাপাশি ভাষাটা শুধুমাত্র মানে রপ্ত করতে পারতো, সেটা কোরিয়ান ভাষা, চাইনিজ ভাষা, অন্যান্য দেশের ভাষা, জার্মানির, তাহলে কিন্তু অনেক ভালো স্যালারিতে তারা চাকরি করতে পারতো। এখন অনেকে বলতো এই ভাষা শেখার ক্ষেত্রে অনেকের 1 লাখ টাকা, 80,000 টাকা কোর্স ফি লাগে, অনেকে শিখতে পারে না। আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো, এইখানে কিন্তু ফ্রিতে এই কোর্সগুলো করানো হয়, বরঞ্চ এই কোর্সে ভর্তি হলে তাদেরকে একটা ভর্তুকি দেওয়া হয়। তো এই ফ্যাসিলিটিসগুলো যদি তারা জানতো তাহলে আমার মনে হয় যে তারা গ্রহণ করতো। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে আপনার কোশ্চেনটা ছিল মৃতদেহের ক্ষেত্রে, আমাদের একটা প্রবাসী বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটা উইং আছে যেটার নাম ওয়েজ আর্নার্স বোর্ড। এই বোর্ডে হচ্ছে যে প্রবাসী যারা যায় তাদের যাওয়ার সময় একটা অনুদান তাদের কল্যাণের জন্য 3,000 টাকার মতো রাখা হয়, যেটা শুধুমাত্র প্রবাসীদের কল্যাণে ব্যয় করা হবে। এই টাকাটা ইউজুয়ালি ব্যয় করা হয় আপনার যখন এই যে আপনি একজন প্রবাসী গেছে, সে নানান কারণে তার দেশে চলে আসতে হয়েছে, তার পুনর্বাসন, তাকে দেশে এসে যদি একটা ব্যবসা বাণিজ্য কাজকর্ম করতে চায়, এক হচ্ছে ব্যাংক ঋণ দিচ্ছে এবং আমরাও এই ওয়েজ আর্নার্স বোর্ড থেকেও কিছু সাপোর্ট আমরা দিতে পারি। আবার আমাদের প্রবাসী কেউ যদি দেশের বাইরে মারা যায়, তার লাশ আমরা বিনা খরচে দেশে আনতে পারি। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে আমাদের আরেকটা আপনার উইং আছে যেটার নাম বিএমইটি, যে এই বিএমইটির যদি রেজিস্ট্রেশন করে যায় তাহলে তাদের লাশগুলো আমরা বিনা খরচে আমরা দেশে আনতে পারি। সে ওইখান থেকে আসবে, ইনস্ট্যান্টলি লাশের সাথে তাকে 35,000 টাকা দেওয়া হয়, তারপর একটা ফর্ম পূরণ করলে দেওয়া হয় 3 লাখ, আরও তার ইন্স্যুরেন্স থাকে, সেটা মিলিয়ে সে 13 লাখ টাকা পর্যন্ত। এই সুবিধাগুলি অনেকে জানে না বলে নিতে পারে না। 13 লাখ টাকা পর্যন্ত পায়। এমনকি ধরেন আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করে গেছেন, আপনি ওখানে একটা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, তাহলে আমরা কিন্তু ওই হসপিটাল বিল পে করে, অনেক ক্ষেত্রে 20 লাখ, 30 লাখ, 60 লাখ টাকা পর্যন্ত বিল পে করে মিনিস্ট্রির এই ফান্ড থেকে। কিন্তু যদি বিএমইটির আপনি রেজিস্ট্রেশন না করে যান তাহলে কিন্তু আমরা করতে পারি না। আমি যে একটা নর্মাল ব্যক্তির ক্ষেত্রে যে আমি 50 লাখ টাকা খরচ করবো, আমার বিধান নাই। সরকারি টাকা তো খরচ করলে আমাকে আইন এবং বিধির মধ্যে খরচ করতে হয়। যেমন আমি কিছুদিন আগে আমরা বলেছিলাম যে আমরা প্রবাসীদের লাশ আমরা বিনা খরচে দেশে আনবো, কারণ আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে যারা বিএমইটি রেজিস্ট্রেশন করে যায় নাই ওই দেশগুলোর দূতাবাসের মাধ্যমে হলেও এখন তাদেরকে বিএমইটির আওতায় নিয়ে আসা, যেন তাদের এই আহাজারিটা আমরা বন্ধ করতে পারি। একটা মানুষ মারা গেলে দেশে আনতে পারি, কিন্তু আপনি যদি বিএমইটি রেজিস্ট্রেশন না করেন, তারপর যদি আমাকে গালি দেন যে বিপিনুর বলছে লাশ এই বিনা খরচে আনবে, এখন তো আনতেছি না, তাহলে তো আমি পারতেছি না। মাস্ট বি আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন। এই বিষয়গুলি সম্পর্কে প্রচারণা সচেতনতা, এই কাজগুলি কি আপনারা শুরু করবেন? এই প্রধানমন্ত্রী আমাদের ওই দিন মিটিংয়ে বলেছে তাহলে আপনি কেন প্রচার করতেছেন, এবং আমি স্পেশালি এটা দায়িত্ব নিয়েছি যে এই প্রচারণাগুলো, এবং অলরেডি আমরা কয়েকটা প্রতিষ্ঠান কিছু কন্টেন্ট বানানো, বিশেষ সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায় প্রচার করার জন্য, এবং আমরা আপনার এই যে অভিবাসন ব্যয় এবং অভিবাসন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য প্রত্যেক উপজেলায় আমরা মিটিং করব ইউনোদের মাধ্যমে, যেখানে স্থানীয় জনপ্রতিনিধিরা থাকবে, তারা যেন জানতে পারে যে এখানে কম খরচে। যেমন আমাদের একটা উইং আছে যেটার নাম বোয়েসেল, এটা হচ্ছে রাষ্ট্রীয় একটা রিক্রুটিং এজেন্সি। এইখানে কিন্তু একেবারেই 90,000 টাকা কিংবা 60,000 টাকা যেটা কস্ট, যে আপনার ওই কস্টের মাধ্যমে কিন্তু অনেকে বিদেশ যেতে পারে। এগুলো না জানার ফলে অনেকে এই সুযোগটা কাজে লাগাতে পারছে না। তো আমরা এই প্রচারণাগুলো করে মানুষকে কাছে যাওয়ার চেষ্টা করতেছি। এবার অন্য প্রসঙ্গে চলে আসি, সেটি হচ্ছে যে এখানে ফেরার পরে প্রবাসীরা নানান হয়রানির সম্মুখীন হন। যেমন তারা অনেকে এয়ারপোর্টে নামেন,
দেখা যায় তাদের লাগেজ সংক্রান্ত জটিলতা থাকে। তারপরে দেখা যায় নামার পরে তারা রেন্টে কার অথবা অন্য কোনো পদ্ধতিতে তাদের নিজেদের বাড়িতে যাওয়ার সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা থাকে। প্রবাসীদের জন্য কি আসলে এরকম কোনো ফিক্সড পরিবহন ব্যবস্থা কিংবা এয়ারপোর্ট থেকে নিরাপদে যাতায়াতের কোনো ব্যবস্থা এগুলি কি করা যেতে পারে ভবিষ্যতে? আমাদের একটা প্রবাসী কল্যাণ ডেস্ক আছে এয়ারপোর্টে, যেটা শুধুমাত্র প্রবাসী শ্রমিকদের ডেডিকেটেড করা। কিন্তু একটা প্রবাসী লাউঞ্জ আছে, ধরেন একটু তাদের রেস্ট নেওয়া, ওখানে যদি যাওয়ার পথে দূর থেকে আসে কম খরচে একটু খাবার, এই ব্যবস্থাটুকু আছে। পাশাপাশি তাদের যদি তারা সাপোর্টটা চায় যে আমি ওইখানে যাব, আমাকে একটা হেল্প করেন, সেহেতু ওইখানে যদি ডেস্কে একটা টিম আসি তাদেরকে হেল্প করার জন্য, সেইটা তারা করতে পারে। কিন্তু নির্দিষ্টভাবে আসলে ওইভাবে হয়তো আমাদের, যেমন ধরেন একজন মানুষ কিশোরগঞ্জ যাবে, একজন মানুষ আছে, এখন সে বাসে যাবে না একটা পার্সোনাল প্রাইভেট কার নিয়ে যাবে, সেটা তো অনেক ক্ষেত্রে জানা সম্ভব হয় না। সেই কারণে হয়তো এখন নাই। তবে আমরা বিশেষ করে প্রবাসী, এমন যদি হতো যে কোনো সার্টিফাইড ট্যাক্সি সার্ভিস, সার্টিফাইড পরিবহন সার্ভিস, যেখানে উঠলে সে জানবে যে এটা নিবন্ধিত এবং এখানে গেলে তার নিরাপত্তার অভাব নাই এবং টাকাটাও তার আওতার মধ্যে থাকবে, তাকে কেউ ঠকাবে না, এটা কি করা সম্ভব? আপনার সাথে এখানে আমি একমত যে এই ধরনের কিছু কাজ আমরা করতে পারি, যেটা অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের দ্বারা করা হয় না। কিন্তু গভর্নমেন্ট যদি প্রাইভেট কোনো প্রতিষ্ঠানকে দেয়, কিংবা যদি আপনার গভর্নমেন্টের সাথেও যদি একটা চুক্তি করে তাদেরকে দেয়, তাহলে তারাই কাজটা সুন্দরভাবে করতে পারে। আমরা যেহেতু এই গভর্নমেন্টে কিছু তো আমাদের দৃশ্যমান কাজ করতে হবে, যেটা মানুষের চোখেও পড়ে, মানুষ সেবাও পায়, সেক্ষেত্রে এই ধরনের কিছু চিন্তাভাবনা আছে। আমরা কিভাবে তাদেরকেও একটা, আপনি যেটা বলছেন শুরুতে ওয়ান স্টপ, এবং প্রধানমন্ত্রীরও এখানে একটা নির্দেশনা আছে যে কিভাবে তাদেরকে একটা ডেস্ক থেকে তাদের সমস্ত সেবাকে আমরা সার্ভিস দিতে পারি। এবং বিশেষ করে ধরেন আমাদের একটা চিন্তা আছে, জেলা পর্যায়ে আমাদের মন্ত্রণালয়ের যে প্রবাসী কল্যাণ একটা ব্যাংক আছে, ওইটা একটা শাখা আছে। আবার আমাদের যে বিএমইটি আছে, যেটা আপনার জনশক্তি ব্যুরো, এইটার একটা অফিস আছে, জেলা পর্যায়ে আছে। আবার আপনার বিশেষ করে আমাদের এই যে রাষ্ট্রীয় যে আপনার রিক্রুটিং এজেন্সি বোয়েসেল, এইটার জেলা পর্যায়ের অফিস নাই, কিন্তু আমরা জেলা পর্যায়ে নেওয়ার চিন্তা করছি। সেক্ষেত্রে আমাদের চিন্তা হচ্ছে যে ব্যাংক, বিএমইটি এবং এই রিক্রুটিং এজেন্সির, এটা তো সরকারি প্রতিষ্ঠান, তিনটের অফিস একই বিল্ডিংয়ে নিয়ে আসা, যেন সহজে মানুষ সেবা পেতে পারে। তো এই জন্য কিছু প্ল্যান আমরা চিন্তা করছি, যেহেতু আমরা বেশি দিন দায়িত্ব পাইনি, চিন্তা এবং প্ল্যানের মধ্যে আছি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা সময় সময় আপনার এই মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়ে আবারও কথা বলতে পারবো। তবে এবার আমরা একটু রাজনীতিতে আসি। আপনি তো মূলত রাজনীতিবিদ এবং ছাত্র রাজনীতি করে আপনার উত্থান। বর্তমান যে ছাত্র রাজনীতি, এর গতি প্রকৃতি আপনি কিভাবে দেখেন? আসলে কি আমাদের ছাত্র রাজনীতি অনেক বেশি রাজনীতি পথ ছেড়ে একটা মানে গায়ের জোরের পথে চলে যাচ্ছে? কারণ আমরা এখনো দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানে প্রহার হচ্ছে, নির্যাতন হচ্ছে, ভিন্ন মতকে সহ্য করা হচ্ছে না, এবং ছাত্র রাজনীতির কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার খানিকটা আমার মনে হয় যে এখন আমরা পূর্ণ হতে দেখছি না। আমরা অনেক অভিযোগ কিন্তু এখনো পাচ্ছি। প্রথম হচ্ছে, আমি আজকে কথা বলেছি, আমি যদি রাজনীতি করে আমি কখনো আজকের মতো মেপে আমার কথা বলতে হয়। আপনি এখন মন্ত্রী, আপনাকে একটু মেপে কথা বলতেই হবে। সেটাই আমি বলছি যে দায়িত্বের জায়গার কারণে কিন্তু আমি অনেক কথা অকপটে বলতে পারি না বা পারি নাই। তো আপনি যেই বিষয়টি বলেছেন, এইখানে তো আমার একটা ইমোশনের জায়গা আছে, এবং এটার উপরে দেশের ভবিষ্যৎ নির্ভর করবে, যে তরুণদের আসলে আদর্শ, চিন্তা ভাবনা, গতি প্রকৃতি। তো সেখানে আমি ব্যক্তিগতভাবে বিশেষ করে আমাদের তো রিসেন্ট একটা এক্সাম্পল আছে, যে নেপালের যে নির্বাচন আপনি দেখেছেন, যে তরুণরা কিভাবে ভালো করেছে। তো আমরাও তো এখানে তরুণদের বলা চলে লিডিং একটা আন্দোলন হয়েছে, সেখানে রাজনৈতিকভাবে সবাই পার্টিসিপেট করেছে, সাপোর্ট করেছে। কিন্তু আমাদের যে তরুণরা সামনে ছিল, তারা নানান কারণে বিতর্কিত হয়েছে, রাষ্ট্র ক্ষমতার পাঠ হয়ে ওইভাবে দৃশ্যমান কোনো সাকসেস তারা দেখাতে পারে নাই, যে আমরা তরুণরা এই আপনার সাফল্য আমরা দিয়েছি। সেই জায়গা থেকে আমাদের একটা মানে হতাশার জায়গাটা হচ্ছে যে যেভাবে তরুণরা সুযোগ পেয়েছিল নিজেদেরকে মেলে ধরার জন্য, কিন্তু সেখানে আমরা দেখেছি তারা নানা ধরনের অনৈতিক সুবিধা, অনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে যুক্ত করেছে। কোথাও মব করা, কোথাও পেশি শক্তি ইউজ করা, কোথাও সরকারি অফিস আদালতকে আপনার নিজের আয়ত্তে নেওয়া, এই ধরনের কর্মকাণ্ডে নিচে। এবং আমি বলবো যে বিশেষ করে এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের একটা দায় আছে, যে তরুণদেরকে আদর্শচ্যুত করা। আমরা ওই যে আমরা একটা কবিতা পড়েছি না, আদর্শ ছেলে আমাদের দেশে হবে, সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো বিগত সরকারের কিছুটা অতিরিক্ত আশকারায় কিন্তু আমরা যে একটা বিপ্লবী সংগ্রামী
তরুণ প্রজন্ম যাদেরকে এক্সপেক্ট করেছিল যে যাদের মাধ্যমে আগামীতে দেশে সুশাসন, গুড গভর্নেন্স, একটা ওয়েলফেয়ার রাষ্ট্র হবে, সেখানে সেই তরুণদের একটা উল্লেখযোগ্য অংশ, বিশেষ করে যারা নেতৃত্বে ছিল, তাদের দ্বারাই তো মানুষ অন্যদেরকে মাপে, আসলে দেখে, তাদের চোখেই তো। সেই তরুণরা কিন্তু সেই আদর্শিক পরিচয়টা মানুষের মাঝে দিতে পারে নাই, মানুষের সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারে নাই। সেই জায়গা থেকে তো একটা হতাশার আছে। তবে আশার বাণী হচ্ছে, আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো যেহেতু শুরু হয়েছে, এটা যদি ধারাবাহিকতা থাকে, তাহলে এই আপনার পেশি শক্তি, আপনার যেটা বলে আধিপত্য বিস্তার, এই অনৈতিক এই পেশি এই গুন্ডামি মাস্তানি করা, এই সমস্ত ছাত্রনেতা বা তরুণদের জায়গাটা হবে না। সেটা আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে পরিস্থিতিতে যারাই জয়লাভ করুক না কেন, সেটা একটা সিগন্যাল যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের কাছাকাছি কারা থাকবে, ইতিবাচক ভাবে কারা কাজ করবে, নিজেদেরকে পজিটিভভাবে তুলে ধরতে পারবে, তাদেরকে তারা গ্রহণ করবে। সেই দিকটা আমার মনে হয় ছাত্র সংসদের নির্বাচনের ধারাবাহিকতাটা যেহেতু অনেক বছর পর শুরু হয়েছে, এইটা যদি থাকে, দেন তরুণদের বা ছাত্র রাজনীতি এতে একটা ইতিবাচক পরিবর্তন হতে পারে, যার মধ্যে দিয়ে জাতীয় রাজনীতিতে একটা পরিচ্ছন্ন রাজনীতি আমরা আশা করতে পারি। এই পর্যায়ে আরেকটি বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো চলমানে। আমরা কথা বলবো যে বিষয় নিয়ে আমরা পুরো অনুষ্ঠানেই ছিলাম, কিছুটা প্রবাসীদের বিষয় এবং বাকিটা রাজনীতি। আমাদের সঙ্গে থাকুন। ফিরে এসেছি চলমান নিয়ে। বিরতির পর আমরা কথা বলছিলাম আমাদের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সঙ্গে। কলিং ভিসা নিয়ে অনেকেই দর্শকরা জানতে চাইছেন যে মালয়েশিয়ার যে কলিং ভিসা, এটা কি চালু হবে কিনা, কেননা তখন তো এমপ্লয়াররা ডিরেক্টলি শ্রমিককে হায়ার করতে পারতেন সরকারের অনুমতি নিয়ে, এবং শ্রমিক এখান থেকে উইথ রেফারেন্স অথবা উইদাউট রেফারেন্স তারা ভিসা চাইতো এবং চলে যেতে পারতো। এই কলিং ভিসা কি আবার চালু হবে কিনা? এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যারা মালয়েশিয়া যেতে চায়, অনেক দিন ধরে মুখিয়ে আছে বলতে গেলে, এটা একটা বিষয়। আবার যারা বিজনেস করে তারা ওয়েটিং আছে। সমস্যাটা যেহেতু আমাদের এই সরকারের সময় না, ইন্টারিমের সময় না, আওয়ামী লীগের সময় হয়েছে। আপনি জানেন যে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়ে শেষ পর্যন্ত প্রায় 17,000 লোককে নিতেও পারে নাই। বড়টা এখানে সিন্ডিকেট, এবং এখানে হিউম্যান ট্রাফিংয়ের অভিযোগ ছিল, মানি লন্ডারিংয়ের অভিযোগ ছিল, যার কারণে এটা নিয়ে 3টা মামলা আছে আদালতে। এবং মালয়েশিয়ান কর্তৃপক্ষ এই বিষয়টা নিয়ে ওরাও আপনার জয়েন্ট ওয়ার্কিং কমিটি এখানে 2-3 দফা মিটিং করেছে। কারণ ওদের দেশের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ হবে, তাহলে তো ওদের জন্য এটা অসম্মানের হয়। তো এই বিষয়গুলো সমাধান করার পরে ওরা লোক নেওয়ার বিষয়ে মানে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর ইতিমধ্যে আমাদের যেটা কাজ হয়েছে, ওদের পক্ষ থেকে 10টা শর্ত দেওয়া হয়েছিল, যে শর্তের মধ্যে 3টা শর্ত একেবারে আমাদের প্রেক্ষাপটে অবাস্তব ছিল। এবং আমাদের না, শুধু মালয়েশিয়া, ওই নেপাল সহ, ইন্ডিয়া সহ, ওরাও এটাতে ডিনাই করেছে যে এই ধরনের শর্ত খুব ডিফিকাল্ট। কারণ ওরা বলছে 10,000 স্কোয়ার ফিট একটা অফিস থাকতে হবে। একটা রিক্রুটিং এজেন্সি 10,000 স্কোয়ার ফিট একটা অফিস ঢাকা শহরে, এটা এত এক্সপেন্সিভ, চিন্তা করা যায়। এর আরও কিছু শর্ত দিয়েছিল, নিজস্ব ট্রেনিং সেন্টার সহ। সেই কারণে আমাদের সরকারের পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টের সময় ওরা বলেছিল না, 10টা মানা সম্ভব না, আমরা 7টা ফলো করব। সেই 7টা শর্ত পূরণ করেছে আপনার 260টা প্রতিষ্ঠান, আর 6টা শর্ত পূরণ করেছে 163টা। এই প্রতিষ্ঠানগুলোর তালিকা ইন্টারিম গভর্নমেন্টের সময় মালয়েশিয়াকে পাঠানো হয়েছিল। মানে ওরা যে ওই আগে আপনার 20-25টা, সেখান থেকে 100 আপনার লাইসেন্সকে অ্যাপ্রুভ করেছিল, আমাদের সরকার পক্ষ থেকে বলা হয়েছিল যে না, এই সমস্ত কিছু লাইসেন্স তোমাদের মন মতো সিলেক্ট করবা, এটা হতে পারে না, কারণ আমাদের উপর একটা বদনাম আসবে যেটা সিন্ডিকেট আমরা অ্যালাউ করেছি, আমাদের সবাইকে সুযোগ দিতে হবে। তখন যখন ওরা এই 10টা শর্ত দিল, সেটা আমাদের লাস্ট সরকার তখন বলেছে 10টা না 7টা। সেই 7টা থেকে আপনার এই 6টা এবং 7টা মিলে প্রায় বোধহয় 400-র মতো প্রতিষ্ঠান যারা এই কন্ডিশন কোয়ালিফাই করেছে, ওই তালিকাগুলো ওখানে দেওয়া হয়েছে। এখন ওরা এই বিশাল তালিকা, এটা নিয়ে ওরা মানে এখন পর্যন্ত আমাদেরকে কোনো ডিসিশন জানায় নাই। এটা যদি লাস্ট গভর্নমেন্টের সময় এটা পাঠানো হয়েছিল, আমাদের সরকারের পক্ষ থেকে ওদের সাথে আলাপ আলোচনা হচ্ছে, ডিপ্লোম্যাটিক ওয়েতে চিঠি চালাচালি হচ্ছে যে ওদের অগ্রগতিটা কি আমাদের এখানে ম্যান পাওয়ার নেওয়ার ক্ষেত্রে। আমরা হয়তো শীঘ্রই আশা করি একটা উত্তর পাবো। সেটার উপরে ডিপেন্ড করবে আসলে কি প্রক্রিয়া, কিভাবে আমরা ওখানে যাওয়াটা ওপেন করতে পারবো। তবে ওপেন আমরা সত্যিকার অর্থে যে কোনো ভাবে আমরা ওপেনের জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যেহেতু মিডল ইস্টে একটা বড় প্রভাব আমাদের নেতিবাচক তৈরি হয়েছে এই যুদ্ধের কারণে। সো এখন আমাদের অল্টারনেটিভ কিছু মার্কেট আমাদের হাতে না থাকলে আমাদের দেশের জন্য এটা একটা সমস্যা হবে। সেই কারণে মালয়েশিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া
এদিকে কোরিয়া, জাপান, এইগুলো নিয়ে আমরা সিনসিয়ারলি কাজ করতেছি। আরেকটি বড় অভিযোগ হচ্ছে যে এই রিক্রুটিং এজেন্সিগুলি এক ধরনের সিন্ডিকেট তৈরি করে ফেলে এবং আমাদের এইখান থেকে যারা শ্রমিকরা যান তাদেরকে পার্শ্ববর্তী দেশের চাইতে অনেক বেশি খরচ করতে হয়। নেপালের যেখানে অল্প টাকা লাগে কিংবা অন্যান্য দেশ থেকে যেতে যেখানে অল্প টাকা লাগে, আমাদের এখান থেকে যেতে শ্রমিকদেরকে 1 থেকে 1.5 লক্ষ, কোথাও কোথাও 2-2.5 লক্ষ টাকা বেশি খরচ করতে হয়। এই সিন্ডিকেটের বিষয়ে কি আপনারা কোনো কঠোর ব্যবস্থা নেবেন? কেননা সিন্ডিকেশন তো আসলে একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। এই দুটো বিষয়, একটা হচ্ছে সিন্ডিকেট যদি রিসিভিং কান্ট্রি দ্বারা অ্যাপ্রুভ হয় তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না। যেমন ধরুন সিঙ্গাপুরে আমাদের এখানে যাচ্ছে, তারা 6টা ট্রেনিং সেন্টারকে অনুমোদন দিয়েছে যে তাদের ট্রেনিং সেন্টারগুলোতে ট্রেনিং নিয়ে ওখানে যাবে, তারা সেটা অ্যালাউ করবে। এখন এই 6টা হচ্ছে আপনার, এবং 6টা না শুধু বাংলাদেশে, ম্যান পাওয়ারের আসলে বড় বড় সমাজের, রাষ্ট্রের প্রতিষ্ঠিত ইস্টাবলিশমেন্ট এখানে ইনভলভ আছে, যার কারণে এখানে অনেক কিছু করা ডিফিকাল্ট হয়েছে। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনো বিনিময় মূল্য আমরা করব। এখন সিঙ্গাপুরের এই 6টা ট্রেনিং সেন্টার, তারা যদি সঠিক খরচ নেয় তাহলে কিন্তু 2-2.5 লাখ টাকা আপনার সিঙ্গাপুর পাঠাতে পারবে। বাট তারা নিচ্ছে 8 থেকে 10 লাখ, 10 থেকে 12 লাখ। এখন এটা আমরা কি করব? ট্রেনিং এর জন্য, ট্রেনিং কিংবা বিভিন্নভাবে কস্ট দেখায়, কিন্তু এই কস্ট আদৌ আসলে প্রয়োজন হয় না। 10 থেকে 12 লক্ষ টাকা নিচ্ছে। এখন আমরা যদি সিঙ্গাপুর আমাদেরকে বলতো যে না, তোমরা তোমাদের যেই সমস্ত লাইসেন্সগুলো কোয়ালিফাই করে আমরা সবার জন্য ওপেন করে দেবো, তাহলে কিন্তু এই ক্রাইসিসটা হতো না। এখন আমরা চেষ্টা করছি যে আরও কিছু আপনার প্রতিষ্ঠানকে যেন আমরা সুযোগ দেয়, বিশেষ করে ব্র্যাকের মতো প্রতিষ্ঠান আছে, এরকম আরও যে সমস্ত রেপুটেড প্রতিষ্ঠান আছে, তাহলে যদি এই সিন্ডিকেটটা কিছুটা ভাঙা যায়। দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়ার ক্ষেত্রে সেম প্রবলেম ছিল, ওদের কন্ডিশনের কারণে লাস্ট আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় ছিল 25টা, সেখান থেকে 100, এবং এখনও অনেক দিন ধরে বন্ধ আছে। আমরা ওদের মতো করে করতেছি না, আমরা কিন্তু ভাঙার চেষ্টা করতেছি। এবং দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশেরও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, গণমাধ্যম অনেকের ইনভলভমেন্ট থাকে এই সিন্ডিকেশনের পিছনে। তো আমরা এইবার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি যে এই সমস্ত সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষ যেন কম খরচে যেতে পারে এবং অভিবাসন ব্যয়টা কমিয়ে না। আপনি যেটা বলেছেন 2 লাখ 3 লাখ না, এরও বেশি। অনেক সৌদি আরব যেতে এখানে 6 থেকে 7 লাখ টাকা অনেকের কাছ থেকে নেওয়া হয়, অথচ ইন্ডিয়া কিংবা আপনার অতিরিক্ত বলেছি, যা খরচ তার অতিরিক্ত, হ্যাঁ, তারও বেশি নেওয়া হয়। তো এই ক্ষেত্রে আমরা যদি এই বিশেষ করে G2G-তে বেশি আগ্রহ দেখাচ্ছি এবং ওদের ওই দেশের গভর্নমেন্টকেও পার্সু করতেছে। আমাদের যে রাষ্ট্রীয় কোম্পানি আছে বোয়েসেল, এর সাথে G2G করি আমরা, এইখান থেকে ওপেন করে দেবো সবার জন্য। তবে আবার আমাদের এখানে ধরেন প্রায় 3000 এখন নিবন্ধিত রিক্রুটিং এজেন্সি আছে। প্রকৃত অর্থে যদি স্ট্যান্ডার্ড মেনটেন করে দেওয়া হয় তাহলে এখানে আপনার এতগুলো লাইসেন্স অনুমোদন পায় না। আমার ধারণা এইখানে আপনার অনেকে অখুশি হবে, আমার 1000-1200 লাইসেন্স এই কন্ডিশন ফুলফিল করে অ্যাপ্রুভাল পেতে পারে, কিন্তু বেশিরভাগ বিভিন্ন সরকার, বিভিন্ন আমলা, বিভিন্ন জনের সুপারিশে বিবেচনা করে 300-3000 লাইসেন্স দেওয়া হচ্ছে। এরা ম্যাক্সিমাম সাব কন্ট্রাক্টে কাজ করে। তারপরে আপনার দেখা যায় প্রতারণার সাথে ইনভলভ, ইভেন অনেক ক্ষেত্রে মানব পাচারের অভিযোগের সাথে এরা ইনভলভ হয়ে যাচ্ছে। এবং এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যখন আমরা ব্যবস্থা নিতে যাই, যেটা আমরা অতীতের বেশ কিছু আবেদন, কিছু দলিল দস্তাবেজ ঘেটে দেখেছি, অনেকের সুপারিশে তখন নেওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা এবার এখানে স্ট্রিক্ট থাকতে চাই এবং আমরা প্রধানমন্ত্রীকে এই বিষয়ে বলেছি। আশা করি আমরা এই 3000 লাইসেন্সের মধ্যে আমরা যাচাই বাছাই করে এখান থেকে যাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ বা সঠিকভাবে কাজ করছে না, মানদণ্ড মেনে, কিংবা বলতেছে এক কাজে দেবে নিয়ে ফালায় আর এক কাজে, কিংবা কোনো কাজ দিতে পারে না, ওখানে যে আবার একটা আপনার অপহরণের শিকার হয়, তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমরা ব্ল্যাক লিস্টেড করতে চাই। সেই ক্ষেত্রে আশা করি কিছু প্রতিষ্ঠানের নাম কমে আসবে। আর বিদেশিরা যখন আমরা বলি যে আমাদের 3000 রিক্রুটিং এজেন্সি আছে, ওরা বিরক্ত বোধ করে, ভাই ওদের সময় নেই, আপনার এই 3000 লাইসেন্স চেক করবে, কোনটা ভালো কোনটা খারাপ টিক দেবে। ওরাও বলে যে একটা শর্ট তালিকা দিতে, এটা কিন্তু একটা বাস্তবতা। তার মানে একটা নিয়ন্ত্রণ করার আপনারা চেষ্টা করছেন, মান নিয়ন্ত্রণ খুব একটা এবং মানসম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে আপনারা এই কাজগুলো যারা রিক্রুটিং এজেন্সি চালাতে চায় তাদের মাস্ট বি ট্রেনিং সেন্টার থাকা দরকার। তাহলে আপনি আনস্কিল লোক পাঠাবেন না এবং আপনার লোক যে ওখানে প্রতারিত হবে। কিন্তু ধরেন একটা রিক্রুটিং এজেন্সির জন্য একটা ট্রেনিং সেন্টার অনেক কস্টলি হয়ে যায় না? তার চেয়ে 4-5টা রিক্রুটিং এজেন্সি যদি একটা চালায়, তাদের বুদ্ধিমত্তা। আপনি যদি আপনার ধরেন একটা ট্রেনিং সেন্টার আছে, বাট সেটা আপনারা 10-12 জনের জয়েন্ট ভেঞ্চারে কিংবা এমইউ করে আপনার রিক্রুটিং এজেন্সি এই ট্রেনিং সেন্টারের সাথে কাজ করে, আপনি এইভাবে একটা চুক্তি করেন, কিন্তু একটা ট্রেনিং সেন্টারের সাথে মাস্ট বি তাদের কানেকশন থাকা দরকার। এবার আমরা একদমই ব্যক্তিগত প্রসঙ্গে আসি। এই যে মন্ত্রিত্ব আপনার পরিবার কিভাবে নিয়েছে? কারণ এখন তো নিশ্চয়ই আরো সময় দিতে পারছেন না।
হ্যাঁ, বিশেষ করে আমার লাইফে এরকম হয় নাই বোধহয়, এরকম ধরা বাঁধা একটা অফিসের সময়ের মতো। মানে বিশ্ববিদ্যালয় জীবনে ধরেন অনেক ক্লাস বাদ দিতাম, কিংবা ক্লাস 4-5 একটা ক্লাস মিস দিয়ে পরে ক্লাসে যেতাম। এখন তো প্রধানমন্ত্রী যে নিয়ম করে দিয়েছে 9টায় সব অফিসে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা যাবেন। তো খুব কষ্ট করে আর কি এই কয়েকদিন মোটামুটি মেনটেন করা গেছে। ইভেন ক্যাবিনেট মিটিংও 9টায়, প্রধানমন্ত্রী ঠিকই তার সময়ের আগে চলে যায়। তো আমরা যদি তার সাথে তাল মিলাতে না পারি, তখন তো আমাদের জন্য এটা একটা মানে খারাপ দৃষ্টান্ত হয়। যেই কারণে আমরাও কিন্তু চেষ্টা করছি। আবার দেখা যায় আমরা যদি লোকাল একটা কনস্টিটিউন্সি ডিল করি, সোশ্যালি অনেক লোকজনের সাথে আমাদের একটা ইনভলভমেন্ট থাকে। আবার ছোটোখাটো একটা অর্গানাইজেশন আছে, সারা দেশের নেতাকর্মী। এখন অনেকের ক্ষোভ যে তারা মনে করছে অনেকে, নূর ভাই এমপি হওয়ার পরে মন্ত্রী হবে, তাকে আমরা পাচ্ছি না। কিন্তু আমাকে পাচ্ছে না, কারণ আমি যদি 12টার মধ্যে ঘুমাতে না যাই, আমি তো সকালবেলা আপনার 9টার অফিস করতে পারবো না। 8টায় উঠে ফ্রেশ হওয়া, রেডি হওয়া। তো যে কারণে আমি বলা চলে ব্যক্তিগত বন্ধু বান্ধব, সংগঠনের নেতাকর্মী অনেকে বঞ্চিত হচ্ছে, এবং পরিবারের লোকেরাও বঞ্চিত হচ্ছে। যে ধরেন রাতে যে এখন বাসায় যদি 12টার দিকে ঢুকি, তখন তো আলাপ আলোচনা করার কিছু থাকে না, তখন তো ডাইরেক্ট ফ্রেশ হয়ে আপনার বলা চলে ঘুমাতে চলে যাওয়া লাগে। সকালবেলা আবার তাদের ওঠার আগে তো আমি উঠে চলেই আসি। বাচ্চা কাচ্চারাও দেখা যায়, মানে আপনার সাথে আত্মীয়দের দেখা হচ্ছে না, বন্ধুদের দেখা হচ্ছে না। মন্ত্রী হবার পরে কোনো অভিজ্ঞতা, কোনো মজার অভিজ্ঞতা, যেরকম আমরা পত্রিকা এখন পড়ি নানান রকম, যে প্রধানমন্ত্রী নাকি বলছেন সবাইকে চলেন যুদ্ধে যাই, তো এরকম কোনো অভিজ্ঞতা? না, অভিজ্ঞতা আমরা যে কয়েকটি ক্যাবিনেট মিটিং করেছি, খুব ভালো অভিজ্ঞতা। এবং সবচেয়ে আশ্চর্যজনক যেটা, আমরা এতটা মানে ধারণা করতে পারি না যে প্রধানমন্ত্রী এতটা অ্যাডভান্স। কারণ আমরা কিছু বিষয়ে আলোচনা তুলি, ওনার এটা মানে বোঝা গেছে আগে থেকে একটা আপনার গ্রাউন্ড ওয়ার্ক করা। এবং পরবর্তীতে আমি যেটা জেনেছি যে আসলে ওনারা যে বিশেষ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বা বিএনপির পক্ষ থেকে যে নির্বাচনী ইশতেহারটা দেওয়া হয়েছে, তারা কিন্তু মোটামুটি একটা গ্রাউন্ড ওয়ার্ক করেই কিন্তু দিয়েছে। লাস্ট বলা চলে অন্তত এই 6-7 মাস ধরেই তারা, যেমন এই যে আগামীকালকে থেকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন হচ্ছে, এবং প্রধানমন্ত্রী স্পেশালি এটা খুবই কমিটেড যে তার যে নির্বাচনী যে অঙ্গীকার ছিল সেগুলোর বাস্তবায়ন এবং দৃশ্যমান অগ্রগতি। তিনি বারবার বলেন যে আমাদের কথায় বললে হবে না, আমাদের কাজ করে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। প্রত্যেক মিনিস্ট্রিতে তিনি 3 মাসের আপনার কর্মপরিকল্পনা চেয়েছেন, 6 মাসের কর্মপরিকল্পনা চেয়েছেন। তো আগামীকালকে ফ্যামিলি কার্ডের উদ্বোধন মহাখালী থেকে হচ্ছে। তারপরে সরকারের আমাদের যে নির্বাচনী ইস্তেহার ছিল খাল খনন কর্মসূচি, এগুলো এবং কোন উপজেলায় খাল খনন হবে, এগুলো কিন্তু ওই সময় লিস্ট করে। এবং আমি শুনেছি একটা মিটিংয়ে আপনার ধরেন তার লিস্টে ছিল না, কিন্তু কোনো একটা উপজেলার নাম আর কি ফার্মার্স কার্ড ইয়ের ক্ষেত্রে আপনার এসেছে। এইটা তো ছিল না, এটা কোথা থেকে আসলো? পরে বলা হয়েছে যে ওখানে একটা বিশেষ মানে প্রেক্ষাপটে ধরেন ওখানে তো ছাগল উৎপাদন ভালো হচ্ছে, এই বিবেচনায় ওইটাকেও নেওয়া হচ্ছে। তো আছে অনেকগুলো অভিজ্ঞতাই, আবার কিছু এক্সপোজও করা যায় না শুরুর দিকে, আর একটু বেশি সময় গেলে বলা উচিত হবে, এখন উচিত হবে না। আর আর আপনার নিজের কোনো পরিকল্পনা আছে আগামী 1 বছরে? আমার আমার পরিকল্পনা হচ্ছে যে আমার তো কিছু কাজ করে দেখাতে হবে মিনিস্ট্রি থেকে। আর প্রকৃততে এইখানে থেকে কাজ করার সুযোগ ফার্স্ট হচ্ছে এই যে বিশেষ করে যারা যায় আমাদের বিএমইটি, যেটা বলছি যে মন্ত্রণালয় একটা প্রতিষ্ঠান, এইখানে যেমন আপনার ধরেন যারা বাইরে থেকে একটা ভিসা অ্যাটাস্টেশন করে আসে, তাদেরকে তো 5,000 টাকা ফি দিতে হয়। বাট উইদাউট অ্যাটাস্টেশন সরকারি ফি 5,000-এর বাইরে বিভিন্ন চক্র থাকে, তাকে 10-12 হাজার টাকা করে দিতে হয়। তো এই বিএমইটির সহ আপনার এই মন্ত্রণালয়ে যে আপনার একটা মানে দালালদের দৌরত্ব বলি বা অসাধু চক্র বলি, এটাকে রিমুভ করা, যেন মানুষ স্বাচ্ছন্দ্যে সেবা পেতে পারে। এবং অভিবাসন ব্যয় যেন আমরা বেঁধে দিতে পারি যে মালয়েশিয়ার জন্য আমাদের খরচ এত হবে, সিঙ্গাপুরের জন্য এত হবে, তাহলে এটা আমাদের একটা সাকসেস হবে। এবং আমরা 1 বছরের মধ্যে এই অভিবাসন ব্যয়টা একটা নির্দিষ্ট আপনার ব্যয়ের মধ্যে নিয়ে আসতে চাই। এবং বিশেষ করে 3টা কাজকে আমরা প্রাধান্য দিতে চাই। একটা হচ্ছে যে মন্ত্রণালয়ের নাম যেহেতু প্রবাসীদের কল্যাণ, আমাদের বিশেষ করে দেশের বাইরে যে সমস্ত প্রবাসীরা যায়, ধরেন একটা ব্যক্তিগত একটা প্রতিষ্ঠানে, সে কিন্তু অন্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠানের মতো সুযোগ সুবিধা পায় না। সে যদি অসুস্থ হয়, তার চিকিৎসার জন্য অনেক ক্ষেত্রে ডাক্তারের কাছেও যেতে পারে না, ব্যয়বহুল। তো আমরা একটা টেলিমেডিসিন সেবা অ্যাম্বাসির মাধ্যমে কিংবা যে কোনোভাবে চালু করাটা চিন্তা করতেছি, প্রবাসীদের কল্যাণ বিবেচনা করে। এবং যারা ওখান থেকে প্রতারিত হয়ে বা বিভিন্নভাবে ফিরে আসে, তাদেরকে একটা কিভাবে সাপোর্ট দেওয়া যায় সে একটা কল্যাণের কথা চিন্তা করতেছি। অভিবাসন ব্যয় কমিয়ে আনার কথা চিন্তা করতেছি। 3 নম্বর হচ্ছে স্কিল ম্যান পাওয়ার, একটা আনস্কিল ম্যান পাওয়ার জন্য। এই 3টা আমাদের ফার্স্ট অনিয়ারের মধ্যে প্রায়োরিটি, যে আমরা স্কিল ম্যান পাওয়ার পাঠাতে পারলে আমাদের জন্য একটা সম্মানের, কারণ আমাদের বিরুদ্ধে অভিযোগে যে তোমাদের লোকজন কাজ জানে, সুনামও বাড়বে, বেতনও বাড়বে, এবং তারাও ভালো থাকবে, সুযোগ সুবিধা পাবে। এই 3টা কাজ। ধন্যবাদ নুরুল হক নূর। আজকে আমরা
ওয়ান টু ওয়ান কথা বলেছি এবং আপনি যতটুকু পারেন অকপটেই বলেছেন। অনেক বিষয় রয়েছে পদের কারণে, অবস্থানের কিছু কারণে বলা যায় না। অনেক কিছু এখন বলা যাচ্ছে না, কিন্তু সরকারি নিশ্চয়ই আমরা সিদ্ধান্ত সময় সময় আমরা কথা বলবো এবং আমরা আরো জানতে পারবো আপনার কাছ ইনশাআল্লাহ। থেকে। আজকের মতো চলমান থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের অতিথি যিনি ছিলেন তিনি আমাদেরই সামনে ছাত্রনেতা থেকে রাজনৈতিক নেতা এবং আজকে প্রতিমন্ত্রী হয়েছেন। তার রাজনৈতিক ক্যারিয়ার যেমন আমরা দেখতে পাচ্ছি, একটি নতুন সরকারে তার অংশগ্রহণের মাধ্যমে তার কাজও আমরা এবার পরীক্ষা করার সুযোগ পেয়েছি। আশা করছি আমাদের রাজনীতিবিদরা আমাদের সঙ্গে এসে কথা বলবেন, তাদের জবাবদিহিতার মধ্যে দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবেন এবং আমরাও আমাদের রাজনৈতিক নেতাদেরকে আমাদের সরকারকে সহযোগিতা করার চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তারা আমাদের কাছে জবাবদিহিতা বজায় রাখেন। চলুন তাহলে আজকের মতো শুভেচ্ছা জানিয়ে বিদায় নেই। আবার দেখা হবে চলমানে। ততক্ষণ পর্যন্ত শুভেচ্ছা।